নেয়, আর বাংলাকে সবাই মিলে ধারণ করে। আর অধ্যাপক গোলাম আযম সাহেব ওয়ান অফ দ্য ভাষা সৈনিক। এখন উনি শিওর না ডিপ স্টেট কে? এতদিন তো ডিপ স্টেট বলতে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিন বা ইউএস এদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকেই। এখন নতুন ডিপ স্টেট কারা হলো এটা জানতে ইচ্ছা করছে। এরশাদ সাহেব তার ফুল পিরিয়ডে কখনোই 21 ফেব্রুয়ারিতে যায় ফুল দেয়নি। এই পাকিস্তান আর্মি 71 সালে মারা গেছে মুক্তিযোদ্ধাদের হাতে, তাহলে কি মুক্তিযোদ্ধারা মফ করছে? সে আতঙ্ক যাতে আমাদের সন্তানদের মন থেকে সরে যায়, খালি জুলাই না। এবং আপনি আরো অবাক হয়ে যাবেন, 50% ইলেকশন এজেন্টের সই নাই বোন, নিয়ন্ত্রণ নাই বোন। এটা কি যেন লাইভ হচ্ছে, তাই না? ওটাও আমরা ভোট যতক্ষণ 4টা পর্যন্ত দিয়েছি ততক্ষণ তার নিয়ন্ত্রণ সে দেখায়নি, 4টার পরে নিয়ন্ত্রণ দেখাইছে। যেমন এটা কি দেখালো? মানে মামলায় তো আপনি বিবাদী রাখবেন, একটা বায়বীয় বিবাদী তো থাকতে পারবে না। বায়বীয় বিবাদী রাখা হচ্ছে না, ডিপ স্টেট তো কোনো বিবাদী হবে না, ডিপ স্টেটের কথা হয় না, পাসিং রিমার্কস করবেন। আসলে ডিপ স্টেট কারা? মানে আমরা শুধু বায়বীয় উপরেই ভাসবো যে আচ্ছা ডিপ স্টেট আছে, মানুষও খুব বলে ডিপ স্টেট, কিন্তু কারা এটা আমরা বুঝবো না কখনো যে কারা আছে ডিপ স্টেটে। হয়তো বললে কি কোনো বাধা আছে, কোথাও কোনো সমস্যা আছে? মানে এটা কেউ বলে না কেন? আজকের আয়োজনে আমার সাথে আছেন দুজন সম্মানিত অতিথি, আছেন সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমি যেটি শুরু করব, যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা অতিক্রম করছি, আমি এখান থেকে শুরু করতে চাই যে এই দিবসে একটা বিশেষ দিক হচ্ছে এই দিবসে আমরা বাংলা ভাষা নিয়েও একটু কথা বলি। এবারের একটা মানে পুরো দিবস বা দিবসকে ঘিরে একটা আলোচনায় আসছে যে এখন যে ভাষায় ব্যবহৃত হচ্ছে ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই শব্দগুলো প্রচলন নতুন করে আনাটা আবার বা নতুন করে বিশেষ করে ব্যবহার করাটা এটির বিপক্ষে অনেকে বলছেন, এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনিও বলছেন যে এই ইনকিলাব শুনলে রক্তক্ষরণ হয়, এর জন্য মুক্তিযুদ্ধে যাননি। ব্যারিস্টার শাহরিয়ার কবির কি বলবেন এই প্রসঙ্গে? আসলে এই ভাষার ব্যবহার মানে বাংলা ভাষায় অন্য ভাষা নতুন করে বেশি ঢুকছে কিনা, এটিকে খুব মানে আপনারা কিভাবে দেখেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। উনি কিন্তু বলেছেন হার্ট ব্লিডিং হয়, তো উনি ইংরেজি ইউজ করলেন। উনি যদি সুন্দর মতো আপনার মতো বলতো বোন যে হৃদয় রক্তক্ষরণ হয়, তাহলে বুঝতাম যে উনি আসলে ধারণ করে বলছে। শোনেন, সস্তা পলিটিক্যাল মানে কি বলবো, সস্তা পলিটিক্স করার জায়গা এখানে নাই। জুলাই সনদকে ধারণ করতেছেন না, এখন জুলাই সনদকে ধারণ না করার জন্য আপনি এখন 21শে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন কি ইনকিলাব ইনসাফ। আপনি জিন্দাবাদ বলেন কেন? আপনি যে দলে তাহলে প্রথমে জিন্দাবাদ চেঞ্জ করেন। জিন্দাবাদ শব্দটা কি বাংলাদেশি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা তো ইংলিশ। তা আমি যখন একটা কথা বলবো তখন আপনি সেই কথাটাকে শোনেন। 52 সাল থেকে আজ পর্যন্ত এই ইনকিলাব ইনসাফ কি 71 সালের আগে, মুক্তিযুদ্ধের আগে আমরা বলিনি ইনসাফের কথা, ইনকিলাবের কথা বলিনি? এবং ওনাদের সবচেয়ে বড় একটা জিনিস দেখে, উনি যে কথাটা বললেন, এই ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার বিএনপির, এই নির্বাচনী ইস্তেহারের 2য় পাতায় বলা হয়েছে ইনসাফ কায়েম করবো, এই মুখবন্ধে। তা আপনারা তাহলে তখন বললেন না কেন এই শব্দগুলো এখান থেকে সরান? শোনেন, এই পলিটিক্যালাইজ করার জন্য এবং মানুষের এই জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, এই রক্তের সাথে বেইমানি করার জন্য 21শে ফেব্রুয়ারিতে এই ধরনের বিতর্কিত কথা বললেন আপনি। এবং আপনি যে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার বক্তব্যের 2/3 হচ্ছে আপনি ইংলিশে বলছেন, হয় পুরা বাংলায় বলেন না হলে বলেন না। আর গত এই 17 বছর আপনি কাদের পক্ষে কথা বলছেন? তখন তো এসব কথা বলেননি। আপনার পারিবারিক সম্পর্কের কথা আমরা বললাম না, আপনিও একটা দলের এজেন্ডা নিয়ে আসবেন, আপনিও ভারতের মুখপত্র হচ্ছেন। আপনি কি জন্য ইনকিলাব ইনসাফের কথা বলতেছেন, আজাদির কথা বলতেছেন? আজাদি এটা কি বাংলা ভাষা? মানে কি সব ভাষা এর মধ্যে আনা যাবে না? বাংলা ভাষার মধ্যে কি অন্য ভাষা নাই? হঠাৎ করে আপনার এই উদ্বোধন হলো 21 ফেব্রুয়ারির দিনে, যখন আপনারা একদিকে শপথ নিচ্ছেন না জুলাই সনদ করার, তখন আবার শুরু করছেন কি আর এক ধান্দাবাজি। সো এইসব ছাড়ে, জুলাই সনদের সাথে 21শে ফেব্রুয়ারি আমার মায়ের ভাষা, বাংলা ভাষা, তাকে শ্রদ্ধা করি বলে আমরা সবকিছু করি। আপনি 21শে ফেব্রুয়ারির ভাষণটা দিয়েছেন, পুরো ভাষণটা বাংলা দিলে সাধুবাদ জানাতাম। তবে এইসব সস্তা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাজি রাখেন, বরং জুলাই সনদ 21শে ফেব্রুয়ারিতে এই আমাদের মাতৃভাষা দেখেন প্রথমে কি বলা হয়েছে, আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। তা আমার ভাই রক্তে রাঙানো জুলাই, তো আমি কি ভুলিতে পারি? তো জুলাইকে আমি কি ভুলতে পারি? আপনি কথা বললেন না কেন? তারপরের লাইনটা কি বলা আছে? কত মায়ের অশ্রুর সাথে জড়িত। তা আপনি এখনো 2 বছর যায়নি, আপনারা এই অশ্রুর কথা ভুলে গেলেন।
হঠাৎ আপনার এত বছর পর হঠাৎ ইনকলাব নিয়ে আপনার চিন্তা হলো, দয়া করে জিন্দাবাদ বাদ দেন, দয়া করে বিএনপির নাম বাংলায় নিয়ে আসেন, তারপরে আপনি এগুলো বলেন। জি, আর ব্যারিস্টার শাহের কবির স্পষ্ট, আপনার বিশ্লেষণ, আপনার মন্তব্য স্পষ্ট। আমি জনাব আবু আলম শহীদ খান আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই আলোচনাটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, একটা ভাষা সমৃদ্ধ হয়, নানান ভাষা থেকে সেখানে শব্দ আসে। আমরা ইংরাজি ভাষার কথা জানি, সেখানে অনেক শব্দ, বিদেশি শব্দ আছে। বাংলা ভাষাও অনেক বিদেশি শব্দ আছে না? আমরা তো ছোটবেলা দেখেছি চেয়ার, টেবিল। এখন চেয়ারে বাংলা কেদারা করতে গেলে তো তখন মুশকিল হয়ে যায়। কেদারা বললে তো বাংলাদেশের কোনো মানুষ এটা বুঝতে পারবে না। আর যে ইনকলাব যে স্লোগানটা, তো নতুন স্লোগান না। এই স্লোগান তো ভারতবর্ষে 100 বছর আগে এই স্লোগান উঠেছিল, তাই না? তখন ইনকলাব বলা হতো, ব্রিটিশ রাজ থেকে মুক্তি পাওয়ার জন্য এই স্লোগানটা দিয়েছে। এবং বাংলাদেশ যে ভারতের কমিউনিস্ট পার্টি এই স্লোগানটাকে কয়েন করে এবং তারা অনেক এই স্লোগানটা দিয়েছে। তো আমি ইনকলাব বললো না, জিন্দাবাদ বললো না, অন্য কি বললো, কি স্লোগান দিল, কোন রাজনৈতিক দল কি স্লোগান দিল, এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে সেই রাজনৈতিক দলের শব্দ চয়ন বা তাদের ভাষা থেকে তারা দূরে সরে যাচ্ছে না, এরকমটা মনে করার কোনো কারণ নেই। তবে এটা সত্যি যে 24-এর যে অভ্যুত্থান এবং সেই সময়কালে এই স্লোগানগুলো মুহুর্মুহু উচ্চারিত হয়েছে। এবং সেই সময় কিন্তু আমরা এখন ভুলে গেছি যে সেই সময় আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা, সেটাও অনেক উড়ানো হয়েছে। অনেকের হাতেই সেই পতাকা ছিল, বহু লোকের হাতেই একটাই পতাকা ছিল, স্বাধীন বাংলাদেশের পতাকা। এবং সেখানে আমাদের যে স্বাধীন বাংলাদেশ করার জন্য যে গান, গণসংগীত এবং আমাদের যে মুক্তিযুদ্ধের গান, সেগুলো কিন্তু অনেকবার বাজানো হয়েছে। হ্যাঁ, এবং অনেকবার বাজানো হয়েছে। তা আমরা এখন যদি পর্যালোচনা করি, তাহলে হয়তো এখন দেখি যে স্লোগানগুলো বেশি উচ্চারিত হচ্ছে, গানগুলো বেশি উচ্চারিত হচ্ছে না। সেখানে আপনি একটা তফাৎ খুঁজে বের করার চেষ্টা করতেই পারেন। তা আমি ছিদ্র অন্বেষণ করতে চাই না, আমি সামনের দিকে এগোতে চাই। আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছোটখাটো বিষয়ে রাজনৈতিক বিতর্ক করা যেতে পারে, বাট রাজনৈতিক বিতর্ক যেন রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা যেন এমন জায়গায় না যায় যেখানে আমরা এখন চরিত্র হনন, ট্যাগিং এসব করতে যাব, সেই জায়গাটা যেন আমরা না যাই। জি, রাজনৈতিক বিতর্ক কিছু কিছু জায়গায় নতুন করে আবার উঠছে, এগুলো হয়তো পুরাতন বিতর্ক। এটি একটির কথা আপনাদের মন্তব্য শুনলাম। আর একটি হচ্ছে ব্যারিস্টার শাহের কবির, আপনার কাছ থেকে আসে যে জামায়াতের আমির প্রথমবারের মতো শহীদ বেদিতে ফুল দিলেন, শ্রদ্ধা জানালেন, এবং তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে জামাত এতদিন ধরে বলেছে যে এটি অনইসলামিক বা এটা একটা বিদাত, সেখান থেকে এখন জামাতের আমির যাচ্ছেন এখানে ফুল দিতে, এই বিষয়টি কেন? তিনি একরকম ব্যাখ্যা তারপরে দিয়েছেন যেটি রাষ্ট্রীয় আচার পালন করতেই তারই যাওয়া বা পুষ্পস্তবক দেয়া। আসলে বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন যে এটি কি আসলে মানে আপনাদের জামাতের আগের অবস্থান, বা যে যদি এই অবস্থান কথা জানতে চাই যে শহীদ বেদিতে ফুল দেওয়া, এটা কি ইসলামিক নাকি অন ইসলামিক? আগের অবস্থানটা ঠিক ছিল নাকি বর্তমান অবস্থানটা ঠিক? ব্যারিস্টার শাহের কবির। ধন্যবাদ আপনাকে। আপনার এই কোশ্চিন কিন্তু খুবই ক্রিটিক্যাল কোশ্চিন, কারণ এখানে দুইটা জিনিস সম্পর্কিত। একটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ, এটা খালি জামাত ইসলামের না, বাংলাদেশে যেহেতু 91% মুসলমান, তাদের একটা মূল্যবোধ। আর একটা হচ্ছে একটা রাজনৈতিক আদর্শ। তো দুইটা জিনিস, একটা রাজনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশে এই প্রথম বোধহয় মানে শহীদ বেদিতে যে বা শহীদ মিনারে যে দোয়া করা হলো, সেটা প্রধানমন্ত্রীও করলেন, বিরোধী দলীয় নেতাও করলেন। দ্বিতীয় জিনিসটা, ডক্টর শফিকুর রহমান ওখানে গিয়ে যে ফুলটা দিয়েছেন সেটা কিন্তু বিরোধী দল হিসাবে 11 দলীয় জোটের পক্ষ থেকে। সো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ইট ইজ নট অন বিহাফ অফ জামাত ইসলামী। জামাত ইসলামের দল হিসাবে কোনো ফুল দেওয়া হয়নি বোধহয়। সেকেন্ডলি সেখানে তিনি দোয়াও করছেন। জামাত ইসলাম দল হিসেবে কি এটা সমর্থন করবে? মানে আপনি দলের একজন সমর্থক বা দলের পক্ষে কাজ করা হিসেবে? বলতেছি প্রথম জিনিস হচ্ছে ফুল দেওয়াটা এই জামাত ইসলাম, মানে জামাত ইসলাম তো বললে হবে না, আমি একজন মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর আলোকে, আপনি যেমন ইয়াতে ধরেন আমাদের জাতির স্মৃতিসৌধে এদ্রগান সাহেব এসে ফুল দেয়নি, দিছে কি, সেটা কতখানির জন্য, সেটা ফুল দিয়ে মাথা নত করে তার কাছে কিছু চাইতেন, সেটা হচ্ছে বিদআত। যদি আপনি এই চিন্তা করে কাউকে ফুল দেন যে তো সন্তুষ্ট হবে এবং সেই সন্তুষ্ট থেকে আমি কিছু পাবো, তাহলে দ্যাট ইজ বেদাত। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে ফুল দেওয়াটা, যেভাবে ফুল ওনারা দিছেন, আমার কাছে ভাই আমি একটা জিনিস বলি, আমিও ছোটবেলায় দিয়ে আসছি,
এরশাদ সাহেব তার 10 বছর কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেননি, কিন্তু আমি জানি না আপনিও জানেন কিনা, এরশাদ সাহেব তার ফুল পিরিয়ডে কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেয়নি। আজিমপুর গোরস্থানে যে মানে আমির জামাত দোয়াও করে এসছেন, এবারে দোয়াও হয়েছে। সো একটা রাষ্ট্রীয় কালচারের অনুযায়ী যদি উনি দিয়ে থাকেন তাহলে আমি এটা সমর্থন করি, কিন্তু রাষ্ট্রীয় কালচারের বাইরে যে উনি দেননি এর জন্য আমি সাধুবাদ জানাই। দিলে আমি ভাই একজন মুসলমান, আমি এটা সমর্থন করবো না। এটা আমার একদম পার্সোনাল আবার কথা বলতেছি, যে আমি 21 ফেব্রুয়ারিতে যারা দিছে সেটাকে আমরা ধারণ করতে হবে। এবং এই শহীদ মিনারটা কিসের একটা, এটা হচ্ছে বাংলা ভাষার, এটা কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিলেন তাইলে আবার কেন বললেন যে সমর্থন করবেন না? কারণ আপনি তো বলছেন যে আমি যদি ওখানে গিয়ে কিছু চাই ফুল দিয়ে সেটার বিনিময়ে কিছু ওটা বললাম, হ্যাঁ, তাহলে সেটা তো কেউ করে নাই, তাহলে তো কারোরই কোনো সমস্যা নেই, তাহলে কেন সমর্থন এটা নিয়ে তর্ক করার কোনো অবকাশ নেই। এবং এই জন্যই আমি বললাম যে আপনি বললেন না যে চেঞ্জ করা, শিফট করা না, এটা এক্সপ্লেন করে উনি দিচ্ছেন, সেই কারণে আমি এটাকে সমর্থন করি। কিন্তু এটাকে যদি অন্যভাবে যদি দেখার সুযোগ করা হয় তাহলে সেটাকে আমি সমর্থন করবো না। তাহলে জামাতে ইসলাম মানে এটা জামাতে ইসলামের পক্ষে থেকে ফুল না, এটি বিরোধী দলীয় নেতা হিসেবে ফুল দেওয়া, এটি কেন? মানে জামাতে ইসলাম কেন দিচ্ছে না? বাংলাদেশের সব রাজনৈতিক দলই তো দিচ্ছে, মানে তাহলে জামাতে ইসলাম দেয় না কেন? না জামাত ইসলাম এবারে যেটা দিলেন, জামাত ইসলাম ওই যে বললাম একটু আগে, এরশাদ সাহেব 10 বছর যায়নি। একটা দলের স্ট্যান্ডিং হতে পারে। আমার কথা হলো, আমি আপনাকে আবার বলি যে আমি ফুল দিতে যেতেই পারি, সেটা কি জন্য? সেটা হচ্ছে কি একটা রাষ্ট্রীয় আচার, যে এই ফুল দিয়ে যে কাউকে আমি কোথাও কারো মঙ্গল হবে সেজন্য না, এটা সম্মান সূচক হিসাবে যেমন জাতীয় স্মৃতিসৌধতে দেওয়া হয়, তারপরে আপনি শিখা ও নির্বাণে দেওয়া হয়, সেরকম একই জিনিস দেওয়া হবে। কিন্তু এখানে যদি আপনি দেন এই ভেবে যেখান থেকে কিছু পাবেন, আল্লাহর সন্তুষ্টি হবে, তাহলে সেটা করা হবে না। এবং সেটা জামাতে এটা কেউই তো করে নাই, এটা তো কেউই করে না, এটা কেউই করে উদ্দেশ্য এটা না, এর উদ্দেশ্য এটা না, এটার উদ্দেশ্য, এবং এই কারণেই এইখানে এই পর্যন্ত করাটা বোধহয় ঠিক আছে। আচ্ছা, তার মানে জামাতে ইসলাম দল হিসেবে এটি করতে পারে? আমার কাছে মনে হয় যে খালি আনুষ্ঠানিক কথা হলে জামাত ইসলামও করতে পারে, কিন্তু এটা জামাত ইসলামের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। আমি মানুষ হিসাবে এতটুকুন বলতে পারি, যদি এটা কি হয় খালি রাষ্ট্রীয় আচার হয় সে পর্যন্ত ঠিক আছে, অন্য কিছু হলে ঠিক নেই। আচ্ছা, জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছেও একটু বিষয়টা পর্যালোচনা জানতে চাই যে এই সময়ে এইরকম আলোচনা বিতর্ক যেটা উঠছে বা প্রশ্ন উঠছে সেইগুলোকে আপনি আসলে কিভাবে দেখেন জনাব আবু আলম শহীদ খান? না, চেঞ্জ অফ হার্ট তো হতেই পারে। এতদিন তারা যেভাবে মনে করেছিলেন এখন সেভাবে মনে নাও করতে পারেন। টেকনিক্যালি বিরোধী দলের নেতা হিসাবে বা 11 দলীয় জোটের নেতা হিসাবে তার একটা রাষ্ট্রীয় আচার হিসাবে তারা এটা ব্যাখ্যা করে তারা দিতে পারেন। আর আমাদের ব্যারিস্টার শাহরিয়ার সাহেব যেটা বললেন, যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা তো খুব পরিষ্কার, ওনার ব্যাখ্যা পরিষ্কার। উনি বলছেন যে এখানে যে ফুল দিয়ে মাথা নত করে অবনত করে যদি, মানে কথাটা হলো যে পুজোর মতো যদি করা হয় অথবা কিছু পাওয়ার আশায় যদি করা হয়, কিছু জন্য যদি করা হয়, তখন সেটা উনি সমর্থন করেন না। কিন্তু এই যে 52 শহীদ মিনার, এবং শহীদ মিনারে যতদিন ধরে ফুল দেওয়া হচ্ছে, আমার জীবনের প্রায় 36 বছর 40 বছর আমি শহীদ মিনারে গিয়েছি, ফুল দিয়েছি। তো আমি তো ওখানে শ্রদ্ধা জানাতে গিয়েছি, এখানে আমরা শ্রদ্ধা জানাতে যাই। এবং যারাই গিয়েছেন তারা এখানে যে ফুল দিয়ে কিছু কামনা বাসনা করেছেন, কিছু চেয়েছেন, বেদাত করেছেন, এটা মনে হওয়ার তো কোনো কারণ নেই। এখন ধরেন চেঞ্জ অফ হার্ট ইজ অলওয়েজ ওয়েলকাম। আজকে 21 ফেব্রুয়ারি হঠাৎ করে ইংরেজি শব্দ বেরিয়ে আছে, শাহরিয়ার সাহেব কিছু মনে করবেন না। হৃদয়ে যদি আপনি পরিবর্তন হয়, এটাকে আমি সাধুবাদ জানাই, সাধুবাদ জানানোর মতোই সেখানে যেতে হবে। আসলে আমরা রাজনীতি করতে, যে রাজনীতিতে নানান কিছু নিয়ে আমরা যে জটিলতা সৃষ্টি করেছি, সেই জটিল পথগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি অবশ্যই ভালো। আপনি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে কি করা হয়? শ্রদ্ধা জানানো হয়, ওখানে কেউই পূজা করতে যায় না, কখনই যায়নি। সুতরাং এটাকে বেদাত বলার কোনো কারণ নেই। আপনি বেশ একটা বড় উদাহরণ দিয়েছেন, এরদোয়ান সাহেব, উনি তো একটা মুসলিম বিশ্বের বড় নেতা এবং উনি ইসলামপন্থী একজন মানুষ, তিনিও ফুল দিতে গিয়েছেন, তাই না? সো আমি মনে করব জামাতে ইসলামী তার আগের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে যদি সরে এসে থাকে হৃদয় দিয়ে, আমি তাকে স্বাগত জানাই। অবশ্যই আপনারা যদি বাংলাদেশে বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা যদি বিশ্বাস করেন, অবশ্যই শহীদ মিনারে যাবেন, অবশ্যই জাতীয় স্মৃতিসৌধে যাবেন, অবশ্যই অন্যান্য স্মৃতিসৌধ যেগুলো আছে সেগুলো যদি সম্মান জানানোর প্রয়োজন থাকে, সেটা দেখানোর জন্য শুধু নয়, অবশ্যই সম্মান প্রদর্শন করবেন। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এর মধ্য দিয়ে।
জি, জনাব আবু আলম শহীদ খান, এই এবং সরি বোন, একটু অ্যাড করি কিছু আচ্ছা। ক্ষেত্রে হচ্ছে কি, আপনি চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারেন না। যেমন এরদোগানের উদাহরণ দিলাম, আপনি যদি ধরে নেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেল, সে অন্য কোনো দেশে গেল, সে দেশে যে রাষ্ট্রীয় ইয়া অনুযায়ী তাকে ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, যেখানে যান, স্ট্যাচু অফ লিবার্টিতে আপনাকে যে ফুল দিতেই হবে। তখন আপনি যে বলতে পারবেন না, না আমি এটা দিব না। সো আমার কাছে এই জন্যই বললাম যে এটাকে নিয়ে এই বিতর্ক করার চেয়ে, এবং ভাই যেটা বলছে, হ্যাঁ পরিবর্তিত পরিস্থিতি, জামাত ইসলাম তো এই প্রথম বিরোধী দল হয়েছে এবং সেই জন্য তারা যে দিয়ে আসছে, এটাকে অন্যভাবে দেখার কোনো বোধের সুযোগ নাই। মানে অবশ্যই সেটি তো সাধুবাদও জানাচ্ছেন, অনেকেই আসলে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু অন্যভাবে দেখা হচ্ছে এই কারণে জামাত ইসলামের আগের অবস্থানের কারণে, মানে এটাকে অনইসলামিক, এটাকে বেদাত যদি বলা হয় এবং তারপর যদি সেখান থেকে যাওয়া হয়, তাহলে কি আগের বক্তব্যটা ভুল ছিল, এটা বিষয়টা এই জন্যই হয়তো বিতর্ক আসছে, কারণ সবাই যাচ্ছে, কাউকে নিয়ে তো কথা উঠছে না, জামাত ইসলামকে নিয়ে উঠছে। তাহলে কি সেই মানে ব্যাখ্যাটার একটু পরিবর্তন হয়েছে জামাতের? এই ব্যাখ্যা তো স্পষ্ট করে দিচ্ছেন ওনাকে, যদি পাওয়ার আশায় যান তাহলে বেদাত হবে, পাওয়ার আশায় না গেলে বেদাত। সেটা ওই তো, মানে সেটা কেউই এতদিনও যায় না, শুরু থেকে আজ পর্যন্ত কখনো কখনো যায় না যায় না। শহীদ মিয়া। না, কেউ ওখানে ওইভাবে যে, আবার আর একটা জিনিস আছে, কিছু জিনিস আছে আমরা হচ্ছে খুব অতিরিক্ত করি। যেমন আজকে একজনের কথা শুনলাম, যিনি শোনেন মক্কা শরীফে মানে কাবা ঘর তাওয়াফ করে আমি প্রথম খালি পায়ে যেতাম, পরে দেখলাম যে সবাই হচ্ছে এই যে রবারের মোজাব পরে, তারপরে দেখলাম স্যান্ডেল পরে অনেকে ঘুরতেছে। তা আমি যখন বলি যে লোকটা স্যান্ডেল পরে তাওয়াফ করতেছে, এটা হবে কি হবে না, এই বিষয়ে আমি বলার কেউ না, মুফতিরা বলছে ওটা করতেই তারা পারে। ঠিক সেরকম আজকে একজন বললেন যে চ্যারিটি বিগানস অ্যাট হোম, ওরা পরিবার থেকে শেখেনি বলে উনি একজন বোধহয় স্যান্ডেল নিয়ে সাইড দিয়ে উঠে গেছেন। সো এই জিনিসগুলো এই কুতর্ক থেকে সরে এসে আমরা ওখানে সম্মান দেখাতে চাই, যার যতটুকু সম্মান, যে ভাই যেটা বললো হৃদয় থেকে আসতে হবে, এটা লোক দেখানো হয়ে তো লাভ নাই। আর বাংলাকে সবাই মিলে ধারণ করে, আর অধ্যাপক গোলাম আজম সাহেব ওয়ান অফ দ্য ভাষা সৈনিক। সো এইগুলো নিয়ে, কারণ আমরা তারপর তা আজিমপুর গোরস্থানে যে তাদের জন্য আমরা কি চাচ্ছি, রুহের মাগফিরাত কামনা করতেছি। এবং যেটা আমি সবচেয়ে ভালো কথা বলবো, যে জনাব তারেক রহমান যেটা আজকে শুরু করলেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে তো প্রথমে ফুলটা দিলেন এবং দিয়ে তো দোয়াটা করলেন, তাই না? এই দোয়ার মাধ্যমেই আমাদের কিন্তু কালচারের একটা শিফটেড হলো। সো আমার মনে হয় এটাকে সাধুবাদ জানানো। এই পাকিস্তান আর্মি 71 সালে মারা গেছে মুক্তিযোদ্ধাদের হাতে, তাহলে কি মুক্তিযোদ্ধারা মফ করছে? না। ঠিক জুলাই 71 যেমন মফ করা হয়, 32-কে বলা হয় হচ্ছে কি স্বৈরাচার আতুর ঘর। সো এই আতুর ঘর থেকে এ দেশের স্বৈরাচারের জন্ম। সো আপনি একটা প্রতীকী জিনিসকে যখন ধ্বংস করে দিচ্ছেন, সেটাকে কিন্তু মব বলা যায় না। ঠিক প্রথম আলো ডেইলি স্টার কে ভাঙা হয়েছে সেটা নিন্দা জানায়, কিন্তু এর সাথে তো আবার এটাও একটা জিনিস, এই মব বলা যেন যায়, সেজন্য আজ পর্যন্ত ডেইলি স্টার বা প্রথম আলো কিন্তু সংস্কার করা হলো না। তার আগে আজ পর্যন্ত বিল্ডিংটাকে ওইভাবে রেখে দিচ্ছেন, কি কারণে? যাতে মব কথাটা আমাদের সুশীল সমাজরা ব্যবহার করতে পারে। এই যে আমার বোনও যেমন ব্যবহার করতে, আজ পর্যন্ত কত মাস হয়ে গেছে, একটা বিল্ডিং সংস্কার করতে কয়দিন লাগে, তারা করতেছে। কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের একটা মব না, 32-এরটা মানে দুঃখিত, 32-এরটা মব না, প্রথম আলো ডেইলি স্টারের একটা মব। অবশ্যই অবশ্যই না। কিন্তু কিন্তু আপনারাও তো বলেছেন, মানে আমার সাথে কথা হয়েছে, হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি জামাত, তিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমাকে বলেছেন যে ধরেন প্রথম আলো ডেইলি স্টার যেটা ভাঙা হয়েছে সেটারও তিনিও সমালোচনা করেছেন, কিন্তু তার পেছনে একটা আদর্শিক কারণ আছে, ভারতীয় আধিপত্যবাদ, সেটির বিরোধিতা করে এটি ভাঙা হয়েছে বলা হয়েছে। না, তো এটার সাথে আমি একমত না। কি কারণে? আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে গেলে আপনাকে আরো 10টা প্রথম আলো তৈরি করেন। একটা বিল্ডিং ভেড়ে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা যায় না। আপনি আবার দেখেন 32-এর সাথে ভারতীয় আধিপত্যবাদের কোনো সম্পর্ক নাই। 32-এর সাথে সম্পর্ক কি? আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। আর প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, এগুলো কি? এগুলো একটা প্রতিষ্ঠান, তারা তাদের কি মত প্রকাশ করতেছে, সে মত প্রকাশকে আপনাকে কি করতে হবে? সম্মান দিতে হবে। সেটা হলো ভারতের পক্ষেও। আপনি আপনার মতো আরো 10টা পত্রিকা করেন না কেন? এটা আমি আপনাকে ভোটের আগের দিন রাতে যেভাবে মিডিয়া কু হলো, আমি এখন যে সব মিডিয়াতে ভাঙচুর চালাবো না। আপনি মিডিয়া করেন, এটা আপনার ব্যর্থতা। আপনি মিডিয়া কুটা কি করতে পারেননি, আপনি কোনোভাবে প্রোটেস্ট করতে পারেন। আপনার নিজের বাংলাদেশ জামাতে ইসলাম গত 1.5 বছরে একটা মিডিয়া সেন্টার চালু করতে পারেন, এটা বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা। কিন্তু এই কথা আমি বলবো না যে গাজী টিভি, জি টিভি করছে বা সময় টিভি, এগুলো সব মিডিয়া কু করছে, অথবা এগুলো ভেঙে ফেলে দেয়। ভেঙে ফেলতে কি লাভ হবে? এবং আপনি আরো 10টা সময় টিভি তৈরি করেন, যাতে সময়ের ন্যারেটিভটাকে ভেঙে ফেলতে পারেন। ঠিক প্রথম আলো যেটা বলতেছেন আপনি, যার কথা গালিবের কথা বলতে বলতেছেন, মির্জা গালিবের, ভারতীয় আধিপত্যবাদের পক্ষে বলুক, যত ভাবে বলুক, আপনি সেটাকে যে জোর জবরদস্তি করে সেটা ভাঙতে পারেন না। একই থিওরিকে 32 নম্বরের জন্য অ্যাপ্লাই করা যায় না, যে 32 নম্বর যতটাই আপনারা যাই বলুন না কেন সার্বভৌমত্ব বিরোধিতা, সেটার এগেইনস্টে বয়ান তৈরি করুন। না কেন 32 কেন? 32 সাথে পার্থক্যটা কি? 32 এটা বিল্ডিং না, এটা সিম্বল।
যেমন আপনি জোর করে সারা দেশের মানুষকে 71 মানে আওয়ামী লীগ খাওয়াতে চাইছিলেন। 71 মানে 7.5 কোটি বাঙালি। আবার আমি বলে দিই, 71 মানে 7.5 কোটি বাঙালি। 71 মানে শেখ মুজিব একা না, 71 মানে খালি আওয়ামী লীগ একা না। ঠিক 71 মানে বা আজকের মনস্টার শেখ হাসিনা মানে 32 একটা তীর্থভূমি। এই তীর্থভূমি যখন করবেন তখন সেখানে কি করতে হবে, সেখানে সমূলে উৎপাটন করতে হবে। সেই জন্য 32 আর ডেলিস্টার মধ্যে এই পার্থক্য এই জায়গাতে। ওখানে হচ্ছে আদর্শিকভাবে একটা জিনিস যেটাকে কি করাচ্ছে, আপনাকে রন্ধে রন্ধে আপনাকে প্রতিবার মনে করে দিচ্ছে এই বিল্ডিং এর জন্য এতগুলো সন্তানের কি রক্তক্ষয় হয়েছে। ডেইলি স্টারের জন্য তো তা হয়নি। ডেইলি স্টার একটা কি পত্রিকা, কেন সংগ্রাম নাই? সংগ্রাম আর ডেইলি স্টারের মধ্যে পার্থক্য নাই? তাহলে আমি বলবো যারা সংগ্রাম পছন্দ করে না তাদের কি সংগ্রাম ভেঙে ফেলে দেবে? না, এই জায়গাতে হচ্ছে পার্থক্য। আদর্শগত ভাবে একটা আলাদা জিনিস, আর যে আদর্শ স্বৈরতন্ত্রের সৃষ্টি করবে সে আদর্শ আলাদা জিনিস। 32 স্বৈর শাসনের একটা প্রতীক, মূর্তিমান প্রতীক। সো একটা আতঙ্ক, সে আতঙ্ক যাতে আমাদের সন্তানদের মন থেকে সরে যায়। খালি জুলাই না, 32 ভেঙে ফেলে দিয়ে মানুষের এটি আসলে আতঙ্কটা কবে থেকে, মানে 32 নম্বর যে আতঙ্ক সেটি আসলে কবে থেকে? সেটা শেখ হাসিনার সময় থেকে। আমি এটা গত 17 বছরে গিয়ে সেটি আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্কে পরিণত। এই 17 বছরের আগে কোনদিন হয়নি, কারণ সেই জায়গায় সবাই আমরা গেছি। 32কে সবাই গেছে। 32 কোনদিন একটা ফ্যাক্টর হয়নি স্বৈর শাসকের, মূর্তিও প্রতীক হয়নি সবাই, এবং নিন্দা করছি যে যেভাবে হোক, বঙ্গবন্ধুকে বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেন, কোনো পরিবারকে এভাবে হত্যা করা কেউ কোনদিন সমর্থন করতে পারে না। এটা একটা ছোট বাচ্চাকে হত্যা করা কোনোদিন সমর্থনযোগ্য না, সে যত বড় স্বৈরাচার হোক, তাকেও আইনের হাতে নিয়ে আসতে হতো। এবং আপনি একটা জিনিস দেখেন তো, যে কেউ বলছে যে শেখ মুজিবুর রহমান হত্যার বিচার চায় না, কেউ বলছে যে জিয়াউর রহমান হত্যার বিচার চায় না, কিন্তু এর সাথে এই বাড়িটাকে গত 17 বছরে মূর্তিমান প্রতীক বানায় ফেলছে শেখ হাসিনা। খালি তাই না, শেখ মুজিবুর রহমানকে আমি যেমন সারা জীবন বলতাম বঙ্গবন্ধু, এই 17 বছরে শেখ মুজিবুর রহমানকে এমন এক মূর্তিমান প্রতীক নিয়ে গেছে যে আমি আর এখন বঙ্গবন্ধু বলতে ঘৃণাবোধ করি, কারণ শেখ হাসিনা জোর করে পুরা ইতিহাসটাকে আচ্ছা, তার মানে তার কর্মকাণ্ডের জন্য, মানে কন্যার কর্মকাণ্ডের জন্য আপনি পিতাকেও, যে তিনি জেনি অলরেডি কন্যাকাণ্ড, এটা আওয়ামী লীগের কন্যা, শেখ হাসিনা না পার্টিকুলারলি, এখানে আবার শেখ হাসিনাকে বলে দেবেন আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বাংলাদেশকে যেভাবে বিক্রি করে দিলেন, যেটা তার বাবা হায়দ্রাবাদ হয়তো করতে চাননি, কিন্তু তিনি হায়দ্রাবাদ করে ফেলে দিলেন আমাদের দেশকে। এবং এই 32টা ছিল সেই হায়দ্রাবাদের চরণ, যেটা শেখ হাসিনা করছে। সেই জন্য আপনি নিজেও আইনের মানুষ, মানে এটি আসলে ভাঙাটা তাহলে ঠিক আছে, এটি ভাঙা। কারণ আপনি যদি বলেন মুক্তিযোদ্ধারা যদি আগে এটা বলেন, বোন আপনি তো লয়ের সাথে, মুক্তিযোদ্ধারা যদি পাকিস্তান সেনাবাহিনীকে মারতে পারে সেটা যদি আইন সিদ্ধ হয়ে থাকে, ঠিক একই রকম যখন জুলাই কোন গণ অভ্যুত্থানকে আইন মেনে হয় বোন, হয় না। কিন্তু অভ্যুত্থানের পরে এরকম আসলে সব ভাঙচুর যে হলো, 71 অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, স্তম্ভ, অনেক কিছু ভাঙচুর হয়েছে, সেগুলো তো আমরা সব সমর্থন করিনি। আমরা সেটাও বলতেছি যে গভর্নমেন্টের ফেলিওর, তা বললাম ইউনূস সরকার ওয়ান অফ দ্য ফেলিওর হচ্ছে কি, সেগুলো মব ছিল না মব ছিল বললামই তো আপনাকে, ডেইলি স্টার এটা মব ছিল না, ডেইলি স্টার না, আমি বলছি মুক্তিযুদ্ধের এটা ভেঙে কি লাভ? আপনি সরকারি ভাবে সরাবেন, দেন একটা জিনিস আবার একটা কি এখানে বলেন 32 সাল শেখ মুজিবের এই যে ক্ষোভ, ধরে নেন আপনি প্রাইম মিনিস্টার অপোজিটে, আপনি শেখ সাহেবের বঙ্গবন্ধুর ইয়া করছিলেন না, আপনি সাদ্দামের ইয়েটা মনে করেন তো, ইরাকে যখন ইরাকের পতন হলো তখন সাদ্দামের বিরাট একটা স্ট্যাচু ভেঙে ফেলে দেওয়া হলো না? দ্যাট ইজ নট মব। কেন? মানুষের ক্ষোভ তৈরি করে ফেলছিলেন যে আমার সন্তানটা এই একটা স্ট্যাচুর জন্য, এই স্বাধীনতার জন্য আমার বাবা চাচা সবাই যুদ্ধ করছে, তাহলে এই স্বাধীনতার প্রতীক, মূর্ত প্রতীক আমাদের অস্বীকার করা হচ্ছে কেন? তখন এই ক্ষোভ থেকে ওই জিনিসটা করা হয়েছে। ওটার সাথে আবার কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, ওটাকে একসাথে করা যাবে, সেখানেও তো কারো না কারো ক্ষোভই আছে। আজকে যদি কথা বলতে বলেন, আপনার বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে, হয়তো আমার বিরুদ্ধেও আছে, কিন্তু ক্ষোভটা রাষ্ট্রীয় পর্যায়ে যে যখন দেশ বিক্রি করে দেওয়া হবে, ওই পর্যায়ে নিয়ে গেলে আমাকেও সাফার করতে হবে। না করে বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিএনপি উইল সাফার ইনডিড। তাহলে তাকেও এরকম স্বীকার করতে হতে পারে। সেখানে বিপ্লব হয়, প্রতি বিপ্লব অবশ্যই হবে। এবং জুলাই সনদ দিয়ে যে টালবান, এই যেমন আজকে প্রথমে শুরু করতে বললাম যে ইনক্লাবি শব্দগুলোকে ইউজ করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা, তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। তখন আপনি বলতে পারবেন না এটা আবার মব। আচ্ছা, তখন আবার মব বলা যাবে না, মানে বিএনপিকেও এরকম কিছু শিকার হতে পারে, তখন আবার এটাকে মব বলা যাবে না। আবু আলম শহীদ খান, আপনার ব্যাখ্যা একটু শুনতে চাই। এখানে তো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, কারণ আমরা তো সব সিলেক্টিভ জাজমেন্ট করছি, তাই না? আমাদের যেভাবে মনে করি সেভাবে আমরা কথা বলছি। ব্যারিস্টার শাহরিয়ার আইনের মানুষ, তিনি জানেন মবের তো ডিকশনারিতে একটা ব্যাখ্যা আছে কি হলে মব। মব হচ্ছে যে একটা উশৃঙ্খল জনতা যখন
কোনো রকম উদ্দেশ্যহীন ভাবে নানান কর্মকাণ্ড করে বেড়াবে যেখানে সেখানে। এখন মব তো মবই, মবকে তো কোনোভাবে ওই ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সোলজারকে হত্যা করেছে, তো সেটা মব কিনা এই প্রশ্নই তো আসার অবান্তর। কারণ এই প্রশ্ন তো আমরা কখনো করতে পারি না, কারণ একটা যুদ্ধের মধ্যে উনারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধে গুলি তো আর কাউকে দেখে শুনে মারে না, এবং কাউকে তো স্পেসিফিক করে মারে নেই, তাই না? মব হতো তখন যখন 16ই ডিসেম্বর যখন জেনারেল নিয়াজি অস্ত্র সমর্পণ করেছে রেসকোর্স ময়দানে, খোলা ময়দানে, লক্ষ লক্ষ মানুষ তখন রাস্তায় ছিল, তখন তারা যদি ওখানে হামলা দিত, ওইটাকে আপনি মব হয়তো আমরা বলতে পারতাম, কিন্তু এরকম ঘটনা তো ঘটে নাই। একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে যুদ্ধের নিয়ম কানুন অনুযায়ী হয়েছে, এবং পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে একেবারে আন্তর্জাতিক আইন মেনে, এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে, বাংলাদেশ তাদের কাছে ভারতের কাছে ভাই, এখানে আবু ভাই ভারতের সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে, ভারতীয় সেনাবাহিনীর কাছে এই জন্য আত্মসমর্পণ করতে কারণ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তখন রেড ক্রসের অংশ ছিল না, এবং তাদের যে নিরাপত্তা দেওয়া সবকিছু দেওয়া এটা তাদের অবস্থায় ছিল না, তাদের সেই সঙ্গতি ছিল না বা সক্ষমতা ছিল না। তো এখন আপনি ওইখানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হত্যা করেছে, এবং পাকিস্তানি বাহিনী কতজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, এগুলো তো নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। ৭১-এর যে ইতিহাস যুদ্ধ ছিল, তাই না? সেটা একটা যুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল। আপনি যেরকমটা বলছেন ৭.৫ কোটি মানুষ, ৭.৫ কোটি না হলেও ৭ কোটি মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আরো বেশি, তাই না? এবং মানুষ যে বাংলাদেশের অভ্যন্তরে যে মানুষগুলো ছিল তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা মুক্তিযুদ্ধদের সহায়তা করেছে, পথ দেখিয়েছে, আশ্রয় দিয়েছে, পানি খাইয়েছে, ভাত খাইয়েছে, হ্যাঁ, রাস্তা চিনিয়েছে। ভারতীয় সেনাবাহিনী তো আমাদের জনগণের সহায়তায় বিভিন্ন অলি গলি এবং বন জঙ্গল গ্রামের মধ্য দিয়ে তো এসে শহরগুলোকে দখল করেছে। তো ওগুলো তো ইতিহাসে আছে, ডকুমেন্টেশন আছে। মব হচ্ছে আপনি জোর করে কোনো কিছু আদায় করার জন্য আপনি আইনের মধ্যে না গিয়ে আপনি জোর করছেন, এবং আপনি এইটার ধরেন একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তার পোশাক নিয়ে সমালোচনা করলেন এবং তাকে আক্রমণ করলেন, অবশ্যই মব। তো এরকম মব তো হাজারে হাজারে লাখে লাখে হয়েছে কিনা এটা আপনাকে বের করতে হবে। এখন কোনটা মব কোনটা মব না এরকম বিতর্কে যাওয়ার কোনো কারণ নেই। আইনের ব্যাখ্যা আমরা থাকি, আইনের ব্যাখ্যা হচ্ছে মব হচ্ছে যখন আপনি আইন না মেনে কোনো কিছু করেন, সেটা কোনো বিল্ডিং ভাঙ্গা বলেন, কোনো ভাঙ্গা বলেন, ঘর ভাঙ্গা বলেন, কোনো মাজার ভাঙ্গা বলেন, কোথাও আগুন দেওয়া বলেন, কোথাও লুটপাট করা বলেন, কোথাও যে চাঁদা তোলার জন্য কয়েকজন নিয়ে হাজির হলেন, মব মানেই শত শত লোক হতে এমন না। মব 10 জনও করতে পারে, 15 জনও করতে পারে, 5 জনও মব করে একটা ঘরের মধ্যে ঢুকে চাঁদাবাজি করতে পারে, তাই না? সুতরাং মব মানেই হচ্ছে বিশৃঙ্খল জনতা, এবং সেটাকে কেউ না কেউ আদর্শ থাকবে না, যেখানে কোনো আদর্শ থাকবে না, আদর্শিক ভাবে আদর্শ তো নাই, আদর্শ তো থাকবেই না। আদর্শটা কি? আদর্শ থাকবে, আপনার আদর্শ হচ্ছে আপনার যে আদর্শ, সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য যখন আপনি লড়াই করেন, এটাই তো সারা বিশ্বে আমরা তর্ক বিতর্ক করি, তাই না? সারা বিশ্বে যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি তখন পাকিস্তানি প্রোপাগান্ডা যে সেল ছিল, মিডিয়া ছিল, তারা কি বলছে? তারা মুক্তিযোদ্ধাদের কখনো মুক্তিযুদ্ধ বলছে? লিবারেশন ফাইটার বলছে? তারা বলছে এগুলা দুষ্কৃতিকারী, এগুলা ইন্ডিয়ান এজেন্ট, তাই না? একই জিনিস 24-এ আওয়ামী লীগ কখনো স্বীকার করে না আমার এই বা ৭১-এ জামাতে ইসলাম বিষয় নিয়ে আলোচনা করছি না। আমি বলছি যে পৃথিবীতে যেখানেই গণযুদ্ধ হয়, জনযুদ্ধ হয়, স্বাধীনতা যুদ্ধ হয়, কেউ তার বিরুদ্ধে যারা থাকে তারা কি কখনো তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে ডাকে? আজকে গাজায় যা করতেছে তাতে কি ডাকছে কোনোদিন গাজার মানুষদেরকে? কেউ বলছে যে তারা স্বাধীনতা যুদ্ধ করছে, তাই না? সো এইগুলোর হলো এক একটা ন্যারেটিভ আমরা তৈরি করি, এবং আমাদের মনের মাধুরী মিশে ন্যারেটিভ গুলো তৈরি করি। আসলে ওখান থেকেও আমি যেটা অনুরোধ করব, আমাদের ওই মনের মাধুরী মিশানো ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে, এবং বের হয়ে এসে এমন জায়গায় আসতে হবে যেখানে আমরা একটা মডারেট ডেমোক্রেসি, মধ্যবর্তী ডেমোক্রেসি পরিচালনা করব। এখন আপনি আপনার আদর্শের জন্য আপনি অনেক কিছু করতে পারেন, আপনি বিপ্লবের পথেও হাঁটতে পারেন। বিপ্লবের পথে তো শত শত বছর ধরে মানুষ হাঁটাহাঁটি করছে, কোথাও বিপ্লব হয়েছে, কোথাও বিপ্লব হয় নাই, কোথাও বিপ্লব আপনার ব্যর্থ হয়েছে। চারু মজুমদার সাহেব করেছে, চে গুয়েভারা করেছে, লেনিন করেছে, আবার একটা পর্যায়ে কিছু বছর পরে 70 বছর পরে দেখা গেল ওই বিপ্লবের কোনো খবর নেই, বিপ্লব পরাজিত হয়েছে। আপনি সাদ্দাম হোসেনের কথা বলেন, সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙার সময় বা তার যে ইয়েটা ছিল, যেটাকে আমি বলি যে তার প্রতিকৃতি, সেটা ভাঙার সময় কি আমেরিকান সোলজাররা ওখানে হাজির ছিল? নিশ্চয়ই ছিল।
আমেরিকান সোলজারদের হাজির নাজির অবস্থায় ডকুমেন্ট এখনো চেক করতে পারেন। আমেরিকান সোলজাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহিত করেছে তার মূর্তি ভেঙে দেওয়ার জন্য। আপনি এখন যে শাহরিয়ার সাহেব যদি সময় থাকে, যদি কখনো সুযোগ পান, আপনি ওখানে যাবেন, যে জিজ্ঞাসা করবেন ওখানকার জনগণ ওই যে তার যে প্রতিকৃতি সেটা টেনে নামানোর জন্য জনগণ একেবারে সফল বলে সকলেই অংশগ্রহণ করতে, এমনটা মনে করার কোনো কারণ নেই। পরিস্থিতির কারণে অনেক জিনিস অনেক জায়গায় ঘটে যায়। আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 65 থেকে 70টা সিট ছিনিয়ে নিয়েছে। এগুলোকে কিন্তু আপনাদের একটা প্রমাণও দিতে হবে এবং আপনাদের আইনের আশ্রয় নিতে হবে। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আগামীকালকে অলরেডি আমার চেম্বার থেকে আমি 8টা ফাইল করতেছি এবং আপনি অবাক হয়ে যাবেন, 3 ধরনের এখানে ব্যালট শিট আছে, জানেন? ক্যান ইউ ইমাজিন ইট? এরকম একটা ইলেকশনে 3 ধরনের ব্যালট শিট থাকে। এদের আমার সামনে একটা ফাইল আছে, আমি যদি আপনি চান আমি এখনই দেখা দিই। হাতে এই আইনি যুদ্ধটা আমরা দেখতে চাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বললাম আপনাকে, এই জিনিসটা 3 ধরনের ব্যালট শিট কিভাবে থাকে এবং আপনি অবাক হয়ে যাবেন। হাতে লেখা, তারপরে পেন্সিলের ওখানে পেন্সিল দিয়ে লেখছে, সেখানে আবার ইরেজার দিয়ে সেটা মুছে ফেলছে। সো এই যে এই কাজগুলো আপনি কিভাবে, এই দেখেন, আপনাকে একটা দেখেন তো, এই যে নিচের দিকে তাকান, দেখেন তো এটা কিরকম আর এখানে কিরকম। আচ্ছা, তারপর আবার দেখেন এই কোনায় দেখেন ইলেকশন কমিশনের সিল আছে। ঢাকা 7-এর একটা ফলাফল শিটে ইলেকশন কমিশনের কোনো সিম্বলের কোনো ইয়া নেই। ঢাকা 7-এ একটাতেও এই সিম্বল নেই। মানে হাউ ইউ ম্যানিপুলেটেড দিস। আমরা এই যে সেজন্য আমরা বলছি এই ম্যানিপুলেশনটা কে করলো ব্যারিস্টার শাহরিয়ার? আমি তো বললাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে করলো। এই যে উত্তর প্রথমে দিয়ে দিচ্ছি, ডিপ স্টেট কাকে চাচ্ছে, কেন মেজরিটি দেওয়া। আমি আর একটা পরিষ্কার করে আপনার, আমার ধারণা বিএনপি। এই ডিপ স্টেটে কে ডিপ স্টেট? এটা আরেকদিন আলোচনা। এটা আমার এখন উনি শিওর না ডিপ স্টেট কে। বলতে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিন বা ইউএস এদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকেই। এখন নতুন ডিপ স্টেট কারা হলো এটা জানতে ইচ্ছা করছে আসলে। বলেন আজকে মনে করেন না, অসুবিধা কি? কালকে তো আদালতে বলবেনই। দাদা 2008 সালে যেভাবে আমাদের ভাগ্য ছিনিয়ে নেওয়া হয়েছে, ঠিক সেরকম এবারেও কিন্তু আমাদের ভাগ্যটা কি হলো দেখেন। আমাদের এই কথা প্রসঙ্গে আসুক, জানেন আমার পার্সোনাল ওপিনিয়ন যে বিএনপি 160টার মতো সিট পাইত। এই 160টা থেকে তাই কেন 212টা দিল, এটাকে প্রথম চিন্তা করতে হবে। আপনি যে 60টা সিটের কথা বলা হচ্ছে তাকে 2/3 কেন দেওয়া হলো? তাহলে জুলাই ডিপ স্টেট যারা জুলাই সনদ চাচ্ছে না কেন, ওই যে ভাই যেটা বললো না, এলএফও করি তারপর দেখা যাবে যে তারপর দেখাচ্ছি কি করা যায়। এই একই কথাই তো বের হলো কার কাছ থেকে? মেজর হাফিজের কাছ থেকে। তখন আমরা গণভোট না চাইলে আমরা ইলেকশন করতে পারতাম না। একই কথা বের হলো সালাউদ্দিন সাহেবের মুখ থেকে যে গণভোট হবে, তার যে রায় হবে সেটা আমরা পরের দিন বাস্তবায়ন করব। হঠাৎ করে সকালবেলা যে আপনাকে ইনভাইট করলো 2টা শপথের জন্য, আপনি সকালবেলা যে বলতেছেন না তাল গাছটা আমার, আমি শপথ মানি না। সো এই যে ডিপ স্টেটের কথাটা বলছে, ডিপ স্টেটের জিনিসটাকে এটা নিয়ে আমার চেয়ে উনি সেক্রেটারি মানুষ, উনি বর্ণাঢ্য, ওনার কেরিয়ার, উনি রাজনীতির সাথে জড়িত বহু আগে। কিন্তু আপনি তো বলছেন ডিপ স্টেট, আপনি তো বলছেন ডিপ স্টেট কাদেরকে? রাজনৈতিক বিশ্লেষণ আদর্শের সাথে জড়িত, একটা আদর্শের সাথে তো জড়িত। আচ্ছা বলেন আপনি আসলে কাকে ডিপ স্টেট বলতে, ডিপ স্টেট বলতে কাকে বা কাদেরকে বলবেন? 71 মুক্তিযুদ্ধ, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, বাংলাদেশ। বাংলাদেশ একটা আদর্শ। আপনার আদর্শ নিশ্চয়ই বাংলাদেশ নাকি? অবশ্যই সবারই আদর্শ আমাদের বাংলাদেশ। সুতরাং আপনার আর আমার আদর্শ কিন্তু এক। সুতরাং সবার আগে বাংলাদেশ থেকে এটা মনে রাখবেন যে আপনার আদর্শ বাংলাদেশ, আমাদের 16 কোটি মানুষেরই এটা হওয়া উচিত, 16 কোটি মানুষেরই এটা হওয়া উচিত, সবার উপরে বাংলা হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশটা যার যার মতন হতে হবে আর কি, এটাও একটা সমস্যা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মানেই হচ্ছে আমার ভোট দিব, তার প্রতিফলন হতে হবে ব্যালট। এটা যদি না আমার ভাগ্য নিয়ে আরেকজন। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির, এটা আমার খুবই জানতে ইচ্ছা। এখানে কিন্তু ডিপ স্টেট কোনো ভূমিকা রাখেনি অনেক সিটে। আমি যা ইলেকশনের পুরো রেজাল্ট আমি এখনো দেখতে পারি না, এই রেজাল্টটা দেখার খুবই ইচ্ছা। একেবারে কেন্দ্র ওয়াইজ রেজাল্টটা যদি প্রকাশিত হতো দেখতাম। বাট অনেক জায়গায় জামাতে ইসলামও ক্যান্ডিডেট কিন্তু খুব কম ভোটে, মানে 5000 ভোটে হারতেই পারে। যেমন 2000 জিতছে, হারতেও পারে, জিতেছে এবং হারছে। তো হারাগুলোকে আপনি ভাবতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর জেতাগুলোকে ভাবতেছেন না। ওই জায়গায় না ভাই, আমার কথাটা জেতা হারার কথা না। কথা হচ্ছে যেখানে ভোট মানুষ দিবে যা সেই ভোট কেন। আপনি হঠাৎ করে 2 ঘন্টা আপনি সেন্টার ভোট গণনা বন্ধ রাখলেন কেন? হঠাৎ করে আপনি আমাকে বলেন যে আপনি সন্ধ্যা 7টার সময় ভোট গণনা হঠাৎ করে ঢাকার সবগুলো বন্ধ করলেন কেন?
একটা গেল। আচ্ছা, দ্বিতীয় কথাটা আমি যে কথা বলছি সেগুলো তো আমি আপনাকে দেখালাম এখানে। আমি সমস্ত সিটগুলো নেই, 57টা সিট নিয়ে আমি এক এক করে কাজ করে বলছি যে এই 57-এ কেন মেজরিটি দিতে হবে। একটা ডিপ স্টেটের কথাটা কেন বলতেছি, আপনি প্রিজাইডিং অফিসার কাজটা করছেন আপনি কি, এবং আপনি আরো অবাক হয়ে যাবেন 50% ইলেকশন এজেন্টের সই নাই বোন, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। খুবই আপনি মানে বের করে অভিযোগটা তো খুবই আপনি ভ্যালিড অভিযোগ তুলছেন, মানে না না, এই অভিযোগগুলো আপনি ইলেকশন কমিশনে দেওয়া হয়েছে। এবং আপনি আরো একটা জিনিস বলেন, আমি না, আমরা বললাম ভোটটা রিকাউন্ট করেন, ওনারা করলেন কি, রিকাউন্ট না করে রাতের মধ্যে তাড়াতাড়ি করে গেজেট দিয়ে দিলেন। কেন জানেন? যাতে আপনি রিট ফাইল করতে না পারেন। এবং এটা আমরা বদিউল্লাহ সাহেব বলতেছে, এক রাতের মধ্যে আপনি 13 তারিখে কেন গেজেট দিলেন? আপনি যদি 2-4 দিন ওয়েট করতে পারতেন, আপনি রিকাউন্ট করতে পারতেন। এই যে পররাষ্ট্র মন্ত্রী বলতেছেন রিকাউন্ট করেন, আর রিকাউন্টের দরখাস্ত দেওয়া হয়েছে একটা না শয়ে, আপনি একটাও ডিসপোজ অফ করেননি, আপনি ধাম করে কি দিয়ে দিলেন। তাহলে আপনি এই যে আমরা যেটা বলতেছিলাম ইলেকশন আপিলের দিন থেকে আপনি একদিকে ঝুলে গেছেন। এবং বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে, আমি বলবো হেরে গেছে বলবো না, বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে 2025-এ তার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে কে ক্ষমতায় আসতেছে। সো আমার ভোটে বোধহয় আমার ভাগ্য নির্ধারণ হয় না, এটাই হচ্ছে ডিপ স্টেট। যখন আমার মানে আমরা বুঝবো না আপনারা বিবাদী কাকে করবেন কাকে? ডিপ স্টেট কে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সবাইকে বলবেন। ইলেকশন বলে দিল ভাই। কিন্তু তারা তো নির্বাচন কমিশন, ডিপ স্টেট যদি ভূমিকা রাখে নির্বাচন কমিশনের উপর নির্বাচন ঠুটা জগন্নাথ হলো কার ইশারায়? তো তারা আসবে না মামলায়? বিরুদ্ধে তো কোনো জিত হবে না। একটা অনুষ্ঠান আপনি দেখেন, আপনার এই অনুষ্ঠানটা কার প্রযোজনা হচ্ছে? সিটি গ্রুপ কেউ আছে এখানে? নাই, আমি আর আপনি আছি। হ্যাঁ, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে কার? সিটি গ্রুপের সৌজন্যে। কিন্তু তাদের কোনো নিয়ন্ত্রণ নাই এটার উপরে, মানে আমরা কি কথা বলবো না বলবো কোনো রকম নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ নাই বোন, এটা কিন্তু লাইভ হচ্ছে তাই না? ওটাও আমরা ভোট যতক্ষণ 4টা পর্যন্ত দিয়েছি ততক্ষণ তার নিয়ন্ত্রণ সে দেখায়নি, 4টার পরে নিয়ন্ত্রণ দেখাইছে। যেমন এটা কি দেখালো? মানে মামলায় তো আপনি বিবাদী রাখবেন, একটা বায়বীয় বিবাদী তো থাকতে পারবে না, তাই না? বায়বীয় বিবাদী রাখা হচ্ছে না। ডিপ স্টেট তো কোনো বিবাদী হবে না, ডিপ কোনোদিন কোথাও হয় না। পাসিং রিমার্কস করবেন, টক শোতে বলবেন, কিন্তু আদালতে যেতে এটা বলবেন না। এবং আদালতের যিনি যারা জাজেস আছেন তারা ডিপ স্টেট বলার সাথে বলবেন যে ওটা তো আমাদের কনসার্ন না, ওটা আমার পিটিশনেও থাকবে না। কিন্তু আমরা জানি যে কিন্তু তাহলে তো মূল জায়গায় আপনারা যাবেন না, যে আসলে কে করলো। ছোট জগন্নাথকে ধরে নিয়ে আসবেন, মেইন যারা করলো তাদের। ছোট জগন্নাথকে নিয়ে এসে আপনি যখন সাক্ষী নেবেন তখনই, এটা আগেও হয়েছে, মহিউদ্দিন খান আলমগীরের সিট যখন বাতিল হয়েছে তখনই আসছে যে কে কাকে তাকে এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হলো, কেন সেই ম্যানিপুলেশন গুলো করলো। আপনি একটা জিনিস সবসময়, কিছু জিনিস বায়বীয় জিনিস কিছু থাকবেই। এটাকে আপনাকে এই যে টক ভাই যেটা বললো, এই যে দেখেন সব কথা আমরা টক শোতে যত কথা বলতো আদালতে তা বলতো, আর এই ডিপ স্টেটের কথা কেন আমরা বলবো? এটা এই কারণে বললো, আমার ভাগ্য নির্ধারণ আমি করতেছি না, আমার ভাগ্য আরেকজন নির্ধারণ করে, যেটাই হচ্ছে যেই জন্য জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করা দরকার, যাতে আমার ভাগ্য আমি নির্ধারণ করতে পারি। সেটা আমার ক্ষেত্রে, সারা পৃথিবীর ক্ষেত্রে। আপনি একটা জিনিস দেখেন, খেলে আমাকে একটা জিনিস বলেন তো, যে আপনি এই মুক্তবাজার অর্থনীতিতে কার সাথে ব্যবসা করবেন আর না করবেন সেটা আর একটা দেশ নির্ধারণ করে দেয় কিভাবে? তার মানে এগুলো কি কোনো উত্তর আছে? যে ভাই একটু আগে বললো না যে ইরাকের কথা, হ্যাঁ ইরাকের দেশের না, আমরা সাদ্দামের পক্ষে, আমরা ছোট, আমরা তো খুব ছোট, আমরা তো মিছিল করছি, কিন্তু ইরাকের ভাগ্য কি ইরাকের মানুষের হাতে ছিল? ছিল না। লিবিয়ার ভাগ্য কি লিবিয়ার মানুষের হাতে ছিল? কখনো থাকেনি। ইথিওপিয়ার মানুষের হাতে ছিল না। এখন আমাদের ভাগ্য কার হাতে? তাহলে ওই জন্য রুট, আমার মনে হয় আমার বোন এই সিরিয়ালটা দেখছেন অনেক আগে, একটা রুট বলে একটা টিভিতে খুব সুন্দর একটা সিরিয়াল দেখাইছিল, এবং সেটাতেই দেখানো হয় হ্যাঁ, এবং কিভাবে কালো মানুষগুলো কিভাবে কালোদের রাইট। এবং তারপরে আর একটা জিনিস দেখেন, যে আপনি আব্রাহাম লিঙ্কনের যে ছবিটা, সাউথ আর নর্থ আমেরিকার, যখন ওখানেও দেখবেন যে মানুষের ভাগ্যের পরিবর্তন আমার আপনার হাতে ছিল না। আমার আপনার এই ডিপ স্টেটের কথা বললাম, এটা নিয়ে এই জন্যই কথা বলতে হচ্ছে যে আমার আপনার ভাগ্য নিয়ে একজন নির্ধারণ করতেছে আলাদা মিটিং করে, তারপরে সেটা কি হচ্ছে, ফল প্রকাশ হয়েছে। 2008-এও হলো, এবারও হলো। তার মানে এটা কি, আমি আপনি ভোট দিচ্ছি 4টা পর্যন্ত ঠিকই, কিন্তু আমার আপনার ফলাফলে হচ্ছে না। এবং আরো একটা জিনিস, এই মামলাগুলো করছে, আমি প্রতিটা ক্লায়েন্টকে বলছি 5 বছরে এই মামলাগুলো শেষ হবে কি না, আল্লাহ নোজ। 5 বছরের মধ্যে এই টার্ম শেষ হয়ে যাবে, মামলার কোনো কার্যকারিতা নাই, মামলা ফিউটাইল হয়ে যাবে, কারণ আপনি ওই পর্যন্তই যাচ্ছেন। যেমন আমরা যেমন দেখছি কি, যে 165 জনের মতো ঋণ খেলাফি, ব্যাংক এসে বলতেছে আপিলের সময়, না ওনারটা রিশিডিউল হয়ে গেছে, তখন হোয়াট ক্যান উই ডু?
ব্যারিস্টার শাহের কবির, আমি আজকের মতো শেষ করব, কিন্তু ওইটা একটু বুঝতে পারলাম না। এর আগেও আমি আমার আরেকটা অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনিও এই ডিপ স্টেটের কথা বলেছিলেন। তখন আমি জিজ্ঞাসা করে উত্তর পাইনি যে আসলে ডিপ স্টেট কারা। মানে আমরা শুধু বায়বীয় উপরেই ভাসবো যে আচ্ছা ডিপ স্টেট আছে, মানুষও খুব বলে ডিপ স্টেট, কিন্তু কারা এটা আমরা বুঝবো না কখনো যে কারা আছে ডিপ স্টেটে। আছে, সেটা যাদেরকে বলতেছি তারা, যারা আমার ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছে, যারা গত 15 বছরে চাই না আমি নিজের পায়ে দাঁড়াই, খালি তারা না, যারা আমাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছে তারা কারা। যেমন আমি ছোটবেলা থেকে একটা শুনছিলাম, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা আমি যখন বামফ্রন্ট করতাম তখন আমরা এই 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 স্লোগানটা খুব আমাদের ছিল, যে সবসময় এই স্লোগানটা শুনি। আবার ঠিক একই রকম যে আমেরিকান সাম্রাজ্যবাদের কি হোক সেটাও আমরা চাইছি, মুর্দাবাদ বলতাম। সো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এদেশের ভাগ্য এবারে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে কোনোদিন এদেশের ভাগ্য আমরা আর নির্ধারণ করতে পারবো না। 71 সালে আমরা যেমন ব্যর্থ হয়েছি, আমরা একটা মুক্তিযুদ্ধ পাইছি, আমরা একটা মানচিত্র পাইছি, কিন্তু আমরা 72 সাল থেকে 74 সাল পর্যন্ত আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারিনি। এই ব্যর্থতার জন্য আজকে এটাই যদি জানতে না পারি নির্ধারণটা কে করছে, আমরা কিভাবে আমাদের ভাগ্যটা তাদের হাত থেকে ছড়াবো আর কি। যারা পলিসি মেকার, এই যে আপনি হয়তো এখানে এই পর্যন্তই বলবো, এরপরে আর একদিন হয়তো বললে কি কোনো বাধা আছে, কোথাও কোনো সমস্যা আছে? মানে এটা কেউ বলে না কেন? না, ডিপ স্টেট ইটসেলফ ইজ এ নোশন, ইটসেলফ ইজ এ নোশন। এটা একজন কারিগর না, যে ওই জন্য আপনি বলতে পারেন না যে ভারত করছে বা আমেরিকা করছে। যখন দুজনের কথাই বলেন, ভারত এবং আমেরিকা করা হয়, বা আরো অনেকরা করছে, 3-4 জন মিলে যখন করে তখন আপনি কি করবেন? কিন্তু আপনার তাদের সবার নাম বলবেন না। এখানে সেটা না, কথা হলো আগে শুনে 4টা পর্যন্ত ভোট সব ঠিক হলো, ফলাফলের সময় কেন এটা হলো? 2008 সালেও তাই হয়েছে। আপনি একটা জায়গায় দেখান তো যে ব্যালট বক্সে ছিনতাই হয়েছে? না। কয়টা জায়গায় আপনি দেখাতে পারবেন যে মানে ভোট কারচুপি হয়েছে? কয়টা সেন্টারে? বেশি সেন্টারে না। কিন্তু 57টা জায়গায় পুরো সিটের হিসাবটা ওলট পালট হয়ে গেল। হাউ কাম? কার ইশারা? ওই জায়গাটাই তো জানতে চাইলাম, জানতে পারলাম না যে আসলে কার ইশারায়। আজকে আর জানা হলো না, এখন এর আগেও জানার চেষ্টা আবু আলম করেছি। ভাইয়ের কাছ থেকে এটা জানবো আমরা ইনশাল্লাহ। আমি তো জানি না, আমি ডিপ স্টেট চিনি না। না 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 না, এটা মাস্টার ইনশাল্লাহ। জি, ডিপ স্টেট দেখা কারা হবে। সেটি আর জানা হলো না। তবে এখানেই শেষ করি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির, অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক